জেমস বন্ডের মুভি মানে কিন্তু ধুমধারাক্কা অ্যাকশন আর সেই লেভেলের অ্যাডভেঞ্চার, কিন্তু অরিজিনাল লাইফে কি জেমস বন্ডরা এভাবে কাজ করে? আজকে আমি আপনাদেরকে বলবো MI6 এর কথা। প্রথমে আপনাদেরকে একটা গল্পই শোনাই। সালটা 2023। And the homicide team is releasing new information about the shooting death of a prominent Sikh leader in Surrey. Hardeep Singh Nijjar. কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একজন শিখ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সেই সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেছিলেন এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজ। সিআইএর মাটিতে MI6 এর সামনে ভারতের র কিভাবে এই অবিশ্বাস্য অভিযানটা চালিয়েছিল। এটা যদি সত্যি হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে বর্তমান পৃথিবীর নকশায় নতুন এমন এক ইন্টেলিজেন্স চলে এসেছে যারা আরো পুরাতন স্পাই এজেন্সিদেরকে পিছনে ফেলতে শুরু করেছে। আজকে আমি আলোচনা করতে চলেছি 115 বছরের অভিজ্ঞতা সম্পন্ন MI6 কে নিয়ে, আর তার সাথে রয়েছে এশিয়ার ট্রাশ র। কে বেশি পাওয়ারফুল? জেমস বন্ডের স্যুট, লেজার ঘড়ি আর স্পোর্টস কার। হলিউড আমাদেরকে দেখিয়েছে MI6 মানে আনবিটেবল, কিন্তু বাস্তব দুনিয়ায় যেখানে গোয়েন্দারা স্ক্রিনে আসে না, তাদের নামও জানা যায় না, সেখানে কিন্তু অন্য একটা শক্তি নীরবে দুনিয়া কাঁপাচ্ছে। আজকে আমি আপনাদেরকে এমন কিছু গল্প বলবো যেগুলো কোনো সিনেমায় আপনারা দেখেন নাই, এমন কিছু অপারেশন যেগুলো CIA বা MI6 কেউই বুঝতে পারেনি এই অপারেশনগুলো কখন হয়ে গেছে। MI6 বনাম র, বাজেটে, প্রযুক্তিতে, অপারেশনে এবং ভবিষ্যতের ক্ষমতায় আসলে কে এগিয়ে আছে। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেব যেটা শুনলে আপনি চমকে যাবেন। তো আর দেরি নয়, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। MI6 এর ইতিহাস হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্দান্ত গোয়েন্দাদের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এনিগমা কোড ব্রেক করেছিল, যেটার কারণে যুদ্ধের ফলাফলই কিন্তু বদলে গেছিল। এছাড়া কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের ভেতরে এত গভীরে তারা তাদের স্পাইকে ঢুকিয়েছিল যে মস্কোর কোনো বৈঠক হলে সেখানে কি আলোচনা করা হয় কয়েক ঘন্টার ভেতরে সেটা লন্ডনে পৌঁছে যেত। কিন্তু সব থেকে দুঃখজনক MI6 এর ইতিহাসে কিন্তু একটা কালো অধ্যায়ও রয়েছে, যেটা হচ্ছে ক্যামব্রিজ 5। এখানে 5 জন ব্রিটিশ এলিট যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, ইভেন তারা MI6 এ উচ্চ পদে চাকরিও করেছিল। তারা আসলে কয়েক দশক ধরে সোভিয়েতের গুপ্তচর হিসেবে কাজ করছিল। MI6 এর ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি কিন্তু এটাই ছিল। এর মানে হচ্ছে শত্রুপক্ষ MI6 কে বাইরে থেকে তো কোনোভাবেই ভাঙতে পারে নাই, এই জন্য তারা তাদের স্পাইকে তাদের ভেতরে এন্ট্রি করায় দেয় যেন তারা ভেতর থেকে MI6 কে ভেঙে ফেলতে পারে। এটা তো গেল MI6 এর কেলেঙ্কারি। এবার জানবো রয়ের দুর্ভাগ্যজনক ইতিহাস। রয়ের জন্মটা হয়েছিল কিন্তু পরাজিত হবার লজ্জা থেকে। 1962 সালে ভারত ও চীনের যুদ্ধে ভারত কিন্তু চীনের কাছে খুব খারাপভাবে পরাজিত হয়। আমার কিন্তু একটা আলাদা ভিডিও আছে চীন এবং ইন্ডিয়াকে নিয়ে, সো আপনারা চাইলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনার আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যাবে। তো পর্বে ফেরা যাক। 1962 সালে চীনের সাথে যুদ্ধে ভারত বিধ্বস্ত হয়ে গেল। কারণ ছিল ভারতের কাছে কোনো প্রপার ইন্টেলিজেন্স ছিল না। চীন কোথায় সেনা পাঠাচ্ছে, কি পরিকল্পনা করছে, কিছুই ভারতের কাছে ডাটা ছিল না। আর সেই ব্যর্থতার পাট নিয়ে 1968 সালে তৈরি হয় র। আর তখন প্রথম দায়িত্ব নেয় রামেশ্বর নাথ কাউ, যাকে বলা হয় ভারতের সর্বকালের স্পাই মাস্টার। কাউ সম্পর্কে একটা মজার গল্প আছে। একবার ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিল এই কাউকে নিয়ে। কাউ যদি বলে এই বরফটাকে দেখিয়ে এই বরফটা গরম, ইন্দিরা গান্ধী বলেছিল আমি এটাই বিশ্বাস করব, কাউ যেটা বলবে সেটাই সঠিক। এই RN কাউই কিন্তু একটা শূন্য থেকে রকে শুরু করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা আগামী 3 বছরে পুরো ভৌগোলিক ইতিহাসই চেঞ্জ করে দিয়েছিল। রয়ের প্রথম সফল অভিযান ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ, যেটা বাংলাদেশ আর পাকিস্তানের ভেতরে হয়েছিল। এরপর এমন একটা যুদ্ধ হয়েছিল যেটার কথা আসলে সবাই বলে না, সেটা ছিল সিকিম অপারেশন, যেটা 1975 সালে হয়েছিল। 1971 সালে বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে আপনারা সকলেই অবগত। সেই সময় কিন্তু র বাংলাদেশিদেরকে অনেকভাবে সাহায্য করেছিল। সেখানে র পাকিস্তানিদেরকে কিভাবে পরাজিত করেছিল সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন র ভার্সেস ISI ভিডিওটা।
এবার আমি বলবো 1975 সালে ঘটে যাওয়া সিকিম অপারেশনের কথা। সিকিম, যেটা ভারতের ঠিক পাশে একটা স্বাধীন রাজ্য, সিআইএ এবং MI6 দুজনেই সিকিমে নজর রাখছিল। তারা চাচ্ছিল ওখানে নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করতে। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমা গোয়েন্দারা বুঝে ওঠার আগে মাত্র কয়েক মাসের ভেতরেই একটা রক্তপাতহীন অপারেশন চালায়, আর সেটার মাধ্যমে তারা সিকিমকে ভারতের অংশ করে নেয়। MI6 বা সিআইএ কেউ টেরই পায় নাই যে এই অপারেশনে সফল করে সিকিমকে নিজেদের মধ্যে করে নিয়েছে। এটা কিন্তু কোনো সামরিক বিজয় ছিল না, এটা ছিল পিওর ইন্টেলিজেন্স অপারেশন। পাবলিক ওপিনিয়ন তৈরি করা, পলিটিক্যাল লিডার্সদের ম্যানেজ করা, রিফারেন্ডামের পরিবেশ তৈরি করা, এই সব কিছুই কিন্তু করেছে নেপথ্যে থেকে। এতক্ষণ তো আর MI6 কে নিয়ে অনেক কথাই বললাম। এখন আমি কম্পারিজন করব আর MI6 এর ভেতরে, যেখানে আমি 5টা ক্যাটাগরিতে সরাসরি তুলনা করব। এর মধ্যে প্রথমে রয়েছে বাজেট অ্যান্ড অ্যাসেট, দ্বিতীয়ত রয়েছে প্রযুক্তি ও সাইবার ইন্টেলিজেন্স, আর থার্ড নম্বরে রয়েছে হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড গ্রাউন্ড নেটওয়ার্ক, ফোর্থ নম্বরে রয়েছে তাদের যে সফল অপারেশনগুলো হয়েছে, আর নাম্বার 5-এ রয়েছে বৈশ্বিক প্রভাব ও ভবিষ্যৎ ক্ষমতা। প্রথমেই চলে আসি MI6 আর এর বাজেট আর টোটাল অ্যাসেট নিয়ে। MI6 এর ইয়ারলি বাজেট কিন্তু প্রায় $3.6 বিলিয়ন। এর সাথে কিন্তু যোগ হয় GCHQ, যেটা ব্রিটেনের সাইবার ইন্টেলিজেন্স সংস্থা। এদের সাথে মিলে কিন্তু MI6 পৃথিবীর যে কোনো ডিজিটাল কমিউনিকেশন ট্র্যাক করতে পারে। এরপর আসি এর বাজেট নিয়ে। এর বাজেট সরকারিভাবে কিন্তু কোনোভাবে প্রকাশ করা হয় না, বাট বিশেষজ্ঞদের মধ্যে ধারণা করা হয় $300 থেকে $500 মিলিয়ন এরা এখানে ইনভেস্টমেন্ট করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাজেট মানেই কিন্তু ইফেক্টিভনেস নয়। এবার আসি প্রযুক্তি আর ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে। MI6 আর GCHQ এই দুইজনের জুটি কিন্তু এক কথায় ডেঞ্জারাস। আমেরিকার NSA এর সাথে মিলে এরা কিন্তু পুরো পৃথিবীর ইন্টারনেট ট্রাফিকের বিশাল একটা অংশ মনিটর করে, যেটার নাম হচ্ছে PRISM প্রোগ্রাম, যেটা এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেছিলেন। এর সাইবার উইং আছে, কিন্তু কোনো টেকনোলজি ও ইনফ্রাস্ট্রাকচার এখনো তারা MI6 বা JCHQ জুটির ধারে কাছে কিন্তু তারা যেতে পারে নাই। এরপর আপনারা যদি আসেন হিউম্যান ইন্টেলিজেন্স এবং গ্রাউন্ড নেটওয়ার্কে, তাহলে আপনারা দেখতে পারবেন গল্প কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। স্পাই ওয়ার কিন্তু শুধুমাত্র স্যাটেলাইট আর গ্যাজেট দিয়ে চলে না। এর সব থেকে ইম্পর্টেন্ট ওয়েপনই হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। সাউথ এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকায় এইখানে এর যে গ্রাউন্ড নেটওয়ার্ক আছে, এটা MI6 এর পক্ষে তৈরি করা কখনোই সম্ভব না। কারণটা হতেছে এশিয়ার যে কালচার আর যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, এটা কিন্তু MI6 কখনোই বিট করতে পারবে না। MI6 এর কোনো সদস্য এসে কখনোই গ্রাম অঞ্চলে যে কিন্তু সেই জায়গার মানুষগুলোর সাথে মিশে যেতে পারবে না। এই জায়গাতেই MI6 কিন্তু পিছিয়ে যাচ্ছে। MI6 আর দুজনের মধ্যে কে বেশি ধোঁকা খেয়েছে? যদি আমি বলি MI6 এর কথা, কিছুক্ষণ আগে আমি একটা আলোচনা করেছিলাম ক্যামব্রিজ 5 নিয়ে, যেখানে MI6 কিন্তু কম্প্রোমাইজ হয়েছিল। ক্যামব্রিজ 5 কিন্তু তার সব থেকে বড় একটা প্রমাণ। কিন্তু আপনি যদি এর দিকে তাকান, রিমার্কেবল ভাবে এর কাছে থেকে ইনফরমেশন লিক অনেক কম হয়েছে, কিন্তু তাদের সফলতার চিহ্ন অনেক বেশি। আর আপনি যদি অপারেশনের কথা বলতে চান, তাহলে 1971 সালে বাংলাদেশ, 1975-এ সিকিম, পাকিস্তানে যে পারমাণবিক কার্যক্রম হয়েছিল সেটার আগাম তথ্য সংগ্রহ, এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু MI6 কে পেছনে ফেলে দিয়েছে। এবার আসি বৈশ্বিক প্রভাব ও ভবিষ্যৎ ক্ষমতা নিয়ে। MI6 এর সব থেকে বড় ট্রাম্প কার্ড হচ্ছে ফাইভ আইজ অ্যালায়েন্স। আমেরিকার CIA, কানাডার CSIS, অস্ট্রেলিয়ার ASIS, নিউজিল্যান্ডের NZSIS, এই পুরো জোটের সাথে MI6 এর তথ্য বিনিময় চুক্তি আছে। এরা একা নয়, এরা কিন্তু পুরো একটা মহা জোট। কিন্তু এখন আর শুধু লোকাল প্লেয়ার নয়। ভিডিও শুরুতে আমি একটা ঘটনা বলেছিলাম, 2023 সালে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার অভিযোগ ওঠে কিন্তু এই এর বিরুদ্ধে। অভিযোগ সত্য হোক বা মিথ্যা হোক, এটা প্রমাণ করে যে কিন্তু এখন MI6 এবং CIA এর মাঠে যেই খেলছে। এখন আমরা জানবো আগামী 10 থেকে 15 বছর পরে আর MI6 এর মধ্যে কে বেশি পাওয়ারফুল হবে। আমার কাছে মনে হয় আগামী 15 বছর ভিতরে বিশ্বের টপ 3 গোয়েন্দা সংস্থার ভিতরে অবতরণ করবে। সেটা কিভাবে? ভারত যদি কোনোভাবে ইকোনমিক সুপার পাওয়ার হয়, তাহলে কিন্তু এর বাজেট এবং প্রযুক্তি দুটোই বাড়বে।
সেদিন কিন্তু MI6 এর সাথে ব্যবধান অনেকটাই মুছে যাবে। ওর্স্ট কেস সিনিয়র একটা হতে পারে রয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে রয়ের যে ওভার অ্যাগ্রিগেশন আছে এটার ফলে পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট হবে। কানাডা ইনসিডেন্ট কিন্তু ইতিমধ্যে সেদিকে যাচ্ছে। অতি আত্মবিশ্বাস থেকে কিন্তু বড় ভুল হয়ে যেতে পারে। আর এই পুরো খেলাই বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল এই দেশগুলো কিন্তু হয়ে যাবে দাবার গুটি। যখন বিশ্বের দুইটা বড় বড় গোয়েন্দা সংস্থা নিজেদের পাওয়ার শো করবে তখন কিন্তু ছোট দেশগুলা চাপে পড়ে যাবে। তাহলে চূড়ান্ত রাইট আসলে কি আসে, MI6 নাকি র? এই তুলনাটা কিন্তু অনেকটা স্কালপেল আর হাতুড়ির তুলনার মতো। MI6 হচ্ছে স্কালপেল, তারা নীরব, নিখুঁত, সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। 115 বছর অভিজ্ঞতা তাদের আছে, গ্লোবাল রিচ আছে, টেকনোলজিক্যাল সুপার পাওয়ার আছে। এগুলা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আর র হলো সেই অ্যাগ্রেসিভ হাতুড়ি, যে এখন ধীরে ধীরে স্ক্যালপেলের মতো নিখুঁত হতে শিখেছে। অল্প টাকা ইনভেস্ট করে বেশি কাজ আদায় করতে পারে। এশিয়ার ভেতরে সে হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী, যাকে থামানোর কেউ নেই। আর এখন সে বিশ্ব দরবারেও কিন্তু নিজের হাতুড়ি মারতে শুরু করেছে। আর সেই চমকানা তথ্যের কথা মনে আছে তো, 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, MI6 এবং CIA দুজনেই কিন্তু পাকিস্তানের পক্ষে কাজ করছিল। র একাই সীমিত বাজেট নিয়ে পুরো দক্ষিণ এশিয়ার ভূগোলই বদলে দিয়েছিল। একটা সংস্থা কিন্তু বড় হয় তার বাজেটে না, তার ডিসিশনে। তাই আমার পার্সোনাল মতামত হচ্ছে MI6 ইজ গ্লোবালি পাওয়ারফুল বাট র ইজ রিজনালি ইনভিনসিবল। কিন্তু আগামীর দুনিয়ায় সেটা নির্ভর করছে কে বেশি দ্রুত নিজেকে অ্যাডাপ্ট করতে পারে। এখন আপনার পালা, নিচে কমেন্ট করেন টিম MI6 নাকি টিম র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন। লজিক দিয়ে আর্গু করবেন। আর আপনি যদি CIA এর মসাদের ভিডিওগুলো দেখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে লিংক চেক করবেন। আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।